অধিবৃত্তের সাথে উপবৃত্তের সূত্রগুলো প্রায় মিল আছে। তো আমরা একটা অধিবৃত্ত দাগাচ্ছি, কেন্দ্রটা নিচ্ছি মূল বিন্দুতে, ঠিক আছে। দেখো এইরকম নিলাম, এইদিকে এইরকম নিলাম, এদিকে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে কেন্দ্র, অধিবৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, ঠিক আছে। আর এটা হচ্ছে উপকেন্দ্রের দিকে এস প্রাইম দিলাম, এটা শীর্ষবিন্দু এ প্রাইম দিলাম, এটাও শীর্ষবিন্দু এ দিলাম, এখানে একটা উপকেন্দ্র থাকবে এস দিলাম, ঠিক আছে। তো আমরা যখন সূত্রগুলো ডেভেলপ করেছি একেবারে ডিটেইলসে, প্রথমে কি ধরে নিয়েছিলাম যে কেন্দ্র থেকে এই শীর্ষ পর্যন্ত দূরত্বের নাম হচ্ছে এ, ছোট হাতের এ, এটাই সবার আগে ধরে নেওয়া জিনিস, ঠিক আছে। তো আমি একটু দূরত্বগুলা ইন্ডিকেট করার জন্য এগুলো টান দিয়ে নিচ্ছি, এই যেখানে একটা লম্ব করে টান দিলাম, ঠিক আছে, এখানে লম্ব করে টান দিলাম, এদিকে একটু বড় হয়ে গেছে, বেসিক্যালি দূরত্বটা এদিকে একটু বড় দেখাচ্ছে, সমান সমান দূরত্ব হবে, সি থেকে এ আর সি থেকে এ প্রাইম দূরত্বগুলা কিন্তু সমান, ঠিক আছে। তো আমি এখন দেখাচ্ছি তোমাদের যে এই দূরত্বটার নাম তাহলে কি, এই দূরত্বটার নাম হচ্ছে এ, এইটুকা দূরত্বের নাম হচ্ছে ছোট হাতের এ। আচ্ছা, এই পাশে দূরত্বটার নামও হচ্ছে ছোট হাতের এ, দূরত্ব শুধুমাত্র এ। তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে এই শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক কত, ইজিলি বলতে পারবো যে এটা হচ্ছে এ কমা জিরো, এটা হচ্ছে মাইনাস এ কমা জিরো, ঠিক আছে। এখন আমি একটা চালাকি বুদ্ধি আমরা শিখেছি উপবৃত্তের ক্ষেত্রে, এখানেও একটু বলে দিচ্ছি যে এখানে কিন্তু শর্ত কি, অধিবৃত্তের শর্ত হচ্ছে ই এর মানটা বড় হতে হবে, উৎকেন্দ্রতা একের চাইতে বড় হতে হবে। অধিবৃত্তের শর্তই হচ্ছে তিনটা কণিকের মধ্যে, তিনটা যে প্রপার কণিক আমরা বলেছিলাম পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, তার মধ্যে অধিবৃত্ত বা হাইপারবোলার শর্ত হচ্ছে যে ই এর মানটা, উৎকেন্দ্র তার মানটা হচ্ছে 1 এর চাইতে বড় হবে। তার মানে ই এর মান কিন্তু এখন 1 এর চাইতে বড়, 2 3 4 5 6 আরো যে কোনো মান হতে পারে, ঠিক আছে। তো এখন আমরা এখন দূরত্বটা হিসাব করব, সবসময় আমরা রেফারেন্স নিয়েছি এ। এখন এর চাইতে যদি দূরত্ব বেশি চাই, মনে করি এর চাইতে আমি দূরত্ব পরিমাপ করবো কেন্দ্র থেকে, কিন্তু দূরত্ব পরিমাপ করবো হচ্ছে কেন্দ্র থেকে, এর চাইতে এ মানে কি ছোট হাতের এ, এর চাইতে যদি দূরত্ব বেশি চাই ই দ্বারা গুণ করব। এটা কিন্তু মনে রাখার টেকনিক। কারণ দেখো তো, আমি মনে করো 10 থেকে বড় কিছু চাই, একের চাইতে বড় সংখ্যা দ্বারা গুণ করব না ভাগ করব, অবশ্যই গুণ করব। 2 দ্বারা কি, এই যে 10কে মনে মনে এ ধরো, আর 2কে মনে মনে ই ধরো। দেখো আমি 10 থেকে ই এর মাধ্যমে বড় কিছু পেতে চাচ্ছি, তাহলে গুণ করতে হবে। আর ছোট পেতে চাচ্ছি, দেখো তো একই জিনিসই লিখবো, 10/2 ইজিক্যাল টু 5, অর্থাৎ 10কে মনে মনে কিন্তু এ ধরেছি, আর 2কে মনে মনে ই ধরেছি, ই তো একের চাইতে বড় মান, ছোট চাচ্ছি, এর চাইতে ছোট হাতের এর চাইতে ছোট চাচ্ছি, এই এর চাইতে ছোট চাচ্ছি, তাহলে ই দ্বারা ভাগ করে নিব দূরত্ব হিসাব করার সময়। আর এর চাইতে বড় চাচ্ছি, মানে বেশি দূরে চাচ্ছি, বেশি দূরত্ব চাচ্ছি, বড় চাচ্ছি, তখন গুণ করে নিব, ঠিক আছে। দেখো খেয়াল করে, এখন আমি মনে করো এখন এখানে যাব, আমি এখানে একটু লম্ব টানবো একটা, এই দূরত্ব দেখানোর জন্য, এই যে, ঠিক আছে, এখানে যাব। তো এখন বলো তো যে আমি এই যে কেন্দ্র থেকে এই যে দূরত্বে যাব, এই যে দূরত্বে যাব, এই দূরত্বটা বড় না ছোট, এর চাইতে বড় দূরত্ব কিন্তু, এই যে দেখতেই তো পাচ্ছি এ থেকে এই দূরত্বটা বড়, তাহলে আমি এখান থেকে যাব কতখানি, এই গুণ করে দেবো। সিমিলারলি এখানে যদি বলি, আমি এখানে যদি লম্ব টানি, দূরত্ব দেখানোর জন্য লম্বগুলো টানছি, এইটুকা দূরত্ব কত, এটাও এইটুকা জিনিস, বেশি কিছু না, এই। তাহলে এখন যদি আমি এস বিন্দু স্থানাঙ্ক লিখতে চাই, তাহলে লিখতে হবে আমাকে
এ ই কমা 0 এক্স এর এই অধিবৃত্তটা কিন্তু এক্স অক্ষের উপর দিয়েছি আমরা, তার মানে বড় অক্ষর হচ্ছে, বড় অক্ষর বলবো না এখানে, এখানে বড় অক্ষর আর বলবো না বাসায়, এখানে বড় অক্ষর বলা দরকার নেই, আর অক্ষ আর অনুবন্ধী অক্ষ, আর অক্ষ অনুবন্ধী অক্ষ, আর অক্ষ অনুবন্ধী অক্ষ, যে অক্ষের উপর অধিবৃত্তটা অবস্থিত সেই অক্ষের নাম হচ্ছে আর অক্ষ, অন্যটার নাম হচ্ছে অনুবন্ধী অক্ষ। তাহলে এটার নাম এই জমা 0, তাহলে এইটার নাম কি হবে? এটার নাম হবে হচ্ছে মাইনাস এই কমা 0। হ্যাঁ, মাইনাস এই কমা 0, যেহেতু এক্স অক্ষের উপর এই এস বিন্দু এ বিন্দু সি সব এক্স অক্ষের উপর, দেখো। ওকে, এটা শেষ। তাহলে আমার একত্রে যদি বলি উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, একত্রে বলছি, দুটো একত্রে লিখবো, উপকেন্দ্রের স্থানাঙ্ক খুবই সহজ, দেখো মিলে গেল কিন্তু, এই কমা 0 একবার প্লাসের একবার মাইনাসের, একসাথে লিখবো প্লাস মাইনাস এই দিয়ে। ওকে, কমপ্লিট। এবার যদি বলি শীর্ষবিন্দু স্থানাঙ্ক, শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত, মিলে যাবে, দেখো এটা হচ্ছে মাইনাস এ কমা 0 প্লাস এ কমা 0, তাহলে প্লাস মাইনাস এ কমা 0 মিলে গেল। কার সাথে মিলে গেল? উপবৃত্তের সাথে মিলে গেল, ঠিক আছে, উপবৃত্তে তোমার উপবৃত্তের সাথে মিলে গেল। এখন এই যে আমি একটু বাড়ায় দিই, এটা একটু, এটা একটু বাড়ায় দিই, বাড়ায় দিলাম, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব এল, আর এটা এল প্রাইম দাও, এল এল প্রাইম ছোট বড় হয়েছে দাগাইতে, এখানে এল এল প্রাইমের দৈর্ঘ্য যা হবে এখানে এল এল প্রাইমের দৈর্ঘ্য একই হবে, দাগাতে ছোট বড় হয়েছে। এখন যদি তোমাকে বলা হয় যে উপকেন্দ্রিক লম্ব রেখার সমীকরণ কত, ভেরি সিম্পল, দেখো তুমি কেন্দ্র থেকে তার দূরত্ব কত, এ ই, কেন্দ্র থেকে তার দূরত্ব কত, এ ই, এটা কার মান, এক্স এর মান, তাহলে এইটা এটার কি হবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ ই, উপকেন্দ্রিক লম্ব রেখার সমীকরণ। এইটা ক্ষেত্রে কি আমি এক্স ইজ ইকুয়াল টু এই লিখবো নাকি, না, এটা ক্ষেত্রে লিখবো হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ ই, কারণ এটা হচ্ছে ওয়াই অক্ষের বাম দিকে, এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এই, আর এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু প্লাস এই। এই দুইটাকে যদি আমি একত্রে লিখি তাহলে কি হবে, একত্রে যদি লিখি যে উপকেন্দ্রিক লম্ব রেখার সমীকরণ, উপকেন্দ্রিক লম্ব রেখার সমীকরণ কি হবে তাহলে, এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই, এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই। এখন খেয়াল করো, নিয়ামক রেখা বের করলে আমাদের শেষ। নিয়ামক রেখাটা তো জানোই তোমরা যে এই যে যেদিকে হেলে আছে আমার অধিবৃত্ত পরাবৃত্ত বা উপবৃত্ত, যেদিকে হেলে থাকে তার এই পাশে হয়, এই যে দেখো এই দাগায় দিলাম, এই যে মাঝ এই পাশে এই পাশ দিয়ে হবে, দাগায় দিলাম বড় করে, এই যে দাগালাম, একটু ছোট বড় হয়েছে বামে ডানে, ঠিক আছে, এটা নিয়ামক রেখা। তো একটু নাম দিয়ে দিই, এম জেড এম প্রাইম, এম জেড এম প্রাইম, একে একে বুঝতে বুঝতে যাচ্ছি, কিন্তু এখন হিজিবিজি লাগবে দেখতে কিন্তু প্রথম থেকে না বুঝলে। আচ্ছা, এখন দেখো তো, আমি যদি এইটুকা দূরত্ব হিসাব করতে চাই, কেন্দ্র থেকে নিয়ামক রেখা পর্যন্ত দূরত্ব, তোমাকে যদি এখন প্রশ্ন করি যে এই ছোট হাতের এর চাইতে দূরত্ব কম না বেশি, তুমি বলো স্যার কম, কম হলে কিভাবে বের করতে বলেছিলাম, ভাগ করে, কারণ এর মানে যে কম যদি চাই আমি পেতে চাই, তাহলে এ কে ই দ্বারা ভাগ করতে হবে, তাহলে এটুকু দূরত্ব কত, তাহলে এ ই, এ ভাগ ই, এ ভাগ ই, তাহলে এটুকু দূরত্ব কত ডান দিকে, একই, এ ভাগ ই। তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে এটার সমীকরণ কি, এটার সমীকরণ কি, তুমি ইজিলি পারবা যে ডান দিকেরটা প্লাস আর বাম দিকেরটা নেগেটিভ, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ ভাগ ই, এটা এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ ভাগ ই, একত্রে প্লাস মাইনাস এ ভাগ ই, ঠিক আছে। তাহলে আমাদের নিয়ামক রেখার সমীকরণ দেখো সবগুলা কিন্তু এখানে যা যা লিখেছি টোটালটা, টোটালটা উপবৃত্তের সাথে মিল আছে, কোনো অমিল কিন্তু নেই। একটা জিনিস খেলে অমিল পাবো, আমি দেখবো, এখন দেখাবো, সেটা হচ্ছে উৎকেন্দ্রতা। উৎকেন্দ্রতা এখানে তো প্লাস হবে খালি, ওখানে মাইনাস দিয়ে করেছিলাম,
এখানে প্লাস দিয়ে করতে হবে, কারণ এখানে তো 1 এর চাইতে বড় মান আমার দরকার। এটা কিন্তু আমি থিওরি ডেভেলপ করাচ্ছি না, আগে থিওরি ডেভেলপ তোমাদের করিয়েছি। থিওরি ডেভেলপ করার যে আমি প্রয়োজন এখন আর মনে করছি না, যেহেতু তোমাদের রিভিশন ক্লাস, এখন জাস্ট টেকনিকটা শেখাচ্ছি। টেকনিকটা আগেও শিখেছি, একটু মনে করিয়ে দিচ্ছি, কারণ টেকনিকটাই গুরুত্বপূর্ণ এখন, সামনে যেহেতু পরীক্ষা। এখন দেখো নিয়ামক রেখা, নিয়ামক রেখা, নিয়ামক রেখার সমীকরণ তাহলে কি হবে? এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ ভাগী, এই যে একটা প্লাসের এ ভাগী, একটা মাইনাসের এ ভাগী। ওকে, এখন তোমাকে যদি দু একটা প্রশ্ন করা হয়, তোমাদের প্রশ্নগুলো কি হয়ে থাকে দেখো তো। আমি যদি বলি যে নিয়ামক রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? এ ভাগী এ ভাগী, আবার যেন নেগেটিভ পজিটিভ আবার প্লাস করে দিয়ে জিরো করে বানিয়ে দিও না। দূরত্ব যখন বলবো দেখো তো, এই টোটাল দূরত্ব হচ্ছে 2 এ ভাগী, এ ভাগী যোগ এ ভাগী। যখন আমি দূরত্ব হিসাব করবো, নেগেটিভ আর কাউন্ট করবো না, কিন্তু জাস্ট দূরত্ব, এ ভাগী প্লাস এ ভাগী, 2 এ ভাগী। এখন যদি বলি উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, দেখো তো, এইটুকু হচ্ছে এ ভাগ এ ই, এইটুকু এ ই, তার মানে 2 এ ই। শীর্ষ বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? এখান থেকে টুকা এ, এখান থেকে টুকা এ, তার মানে 2 এ। ঠিক আছে, 2 এ। তার মানে আমরা কিন্তু এই দূরত্বগুলা, মধ্যবর্তী দূরত্বগুলো কিন্তু হিসাব করতে শিখে গেলাম। এইবার আমাদের যেটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটাও ওই আগের মতোই, শুধুমাত্র এখানে একটা জিনিস চেঞ্জ হবে, সেটা হচ্ছে উৎকেন্দ্রতা হচ্ছে ই ইজ ইকুয়াল টু, আগে ছিল দেখো, আমি আগেরটা লিখে আগে 1 মাইনাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার, এখন খালি প্লাস হবে। বুঝতেই পারছো এখানে ই এর মানটা একের চাইতে বড়, আর উপবৃত্তে ই এর মানটা একের চাইতে ছোট, তাই ওখানে নেগেটিভ ছিল, এখানে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এইটা ওখানে আমরা দেখেছিলাম কি, একটু কম্পেয়ার করে পড়বো, তাছাড়া মনে থাকবে না কিন্তু। যখন আমি একটা জিনিস পড়বো তখন কিন্তু মোটামুটি মনে থাকে, যখন দুই তিনটা একই টাইপের জিনিস আসে তখন কিন্তু আমাকে অবশ্যই কম্পেয়ার করে পড়তে হবে। ওখানে কি ছিল উপবৃত্তে? উপবৃত্তে ছিল এ বড় নাকি বি বড় দেখছিলাম আমরা, এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার। হ্যাঁ, সমীকরণটাকে লিখে নিচ্ছি। এখানকার সমীকরণটা হচ্ছে এই যে এখানে লিখি, এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। ওখানে ছিল প্লাস, এখানে ছিল, এখানে হচ্ছে মাইনাস। উপবৃত্তের সরি, অধিবৃত্তের সাধারণ সমীকরণ। ঠিক আছে, আচ্ছা, ওখানে আমরা দেখেছিলাম এ বড় নাকি বি বড় উপবৃত্তে। এখানে কিন্তু আর এ বড় নাকি বি বড় দেখবই না, এখানে দেখবো এক্স স্কোয়ার আগে আছে নাকি ওয়াই স্কোয়ার আগে আছে। আবারও বলছি, এক্স স্কোয়ার আগে আছে নাকি ওয়াই স্কোয়ার আগে আছে, একটু কম্পেয়ার করে নিই। ওখানে মানে উপবৃত্তে এ বড় হলে যা যা লিখেছিলাম, এখানে এক্স স্কোয়ার টার্মটা আগে থাকলে সেগুলো লিখবো, সেইভাবে সূত্রটা সাজাবো। নাম্বার 1। নাম্বার 2, ওখানে উপবৃত্তে উপবৃত্তে বি বড় হলে যা যা লিখেছিলাম, বি বড় হলে যা যা লিখেছিলাম, এই যে এগুলো লিখেছি, হ্যাঁ, বি বড় হলে যা যা লিখেছিলাম, এখানে অধিবৃত্তে ওয়াই স্কোয়ার টার্মটা আগে হলে তা তা লিখবো। ঠিক আছে, কিরকম? তো ওয়াই স্কোয়ার টার্মটা যদি আগে থাকে, দেখো সমীকরণটা এরকম হবে, দেখো চেহারাটা এরকম হবে, আমি দাগায় নিচ্ছি, আমি এখানে দাগায় নিচ্ছি একটা, এই এই যে এরকম হবে, এই এই এরকম চেহারা হবে। ঠিক আছে, এটা হচ্ছে, তাহলে এটার সমীকরণ কি হবে? ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ হচ্ছে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এটার সাথে কম্পেয়ার আমি কার করব? উপবৃত্তের এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, যেখানে বি ইজ গ্রেটার দেন এ। এই উপবৃত্তের এই সমীকরণের সাথে এটা মিলে যাবে, মানে এখানে এই উপবৃত্তের এই সমীকরণে যখন বি ইজ গ্রেটার দেন এ হলে যা যা লিখেছিলাম, যা যা লিখেছিলাম এখন তাই তাই লিখবো। তার মানে আমি এখন দেখো তো, শীর্ষবিন্দু কি লিখবো? এটা হচ্ছে এ, এটা এ প্রাইম দাও, এটা উপকেন্দ্র দাও এস প্রাইম, এটা উপকেন্দ্র দাও হচ্ছে এস। ঠিক আছে, নিয়ামক রেখা দিচ্ছি পরে। তাহলে আমি দেখো তো এখন শীর্ষবিন্দু কি লিখবো? শীর্ষবিন্দু কিন্তু এখন আর ওই এ কমা জিরো লিখবো না, 0 কমা প্লাস মাইনাস বি লিখবো, প্লাস মাইনাস বি লিখবো কিন্তু এখন, প্লাস মাইনাস বি, ওই যে এটার মতো একদম সেম। এবার যদি বলি উপকেন্দ্র, উপকেন্দ্র এখন কত লিখবো? 0 প্লাস মাইনাস বি লিখবো, এখন কিন্তু আর এই লিখবো না, এখন কিন্তু সব বি দিয়ে কারবার, বি ই লিখবো এখন। ঠিক আছে, ওকে, উপকেন্দ্র। এবার যদি বলি নিয়ামক রেখা, নিয়ামক রেখা, নিয়ামক রেখা ওখানে কি ছিল দেখো তো,
এখানে দেখি নিয়ামক রেখা কিছু নিয়ামক রেখা, আচ্ছা দেখো আমি একটু বুদ্ধি করি, নিয়ামক রেখা কাছে না দূরে? কাছে, কাছে। এই যে কেন্দ্র থেকে নিয়ামক রেখা কাছে, এই যে কাছে, একেবারেই কাছে, কাছে। এই যে নিয়ামক রেখা, ঠিক আছে। আমি একটু নামকরণ করে দিই, এম জেড এম প্রাইম, এম জেড এম প্রাইম। নিয়ামক রেখা কাছে, তার মানে কি দূরত্ব আমি ছোট চাচ্ছি, মুখস্থ করার কিচ্ছু নাই। দূরত্ব আমি ছোট চাচ্ছি, তাহলে আমাকে ই দ্বারা ভাগ করতে হবে, ই দ্বারা ভাগ করতে হবে। ই এর মান তো অনেক বড়, একের চাইতে বড় তো, তা বড় মান দ্বারা যদি আমি ভাগ করি তাহলে ছোট মান পেয়ে যাবো আমরা, তাই না? তাহলে আমরা পাবো নিয়ামক রেখা হচ্ছে, এখানে কিন্তু এক্স ইজিক্যাল টু না, ওয়াই ইজিক্যাল টু, ওয়াই ইজিক্যাল টু প্লাস মাইনাস, প্লাস মাইনাস এপাশে একটা এপাশে একটা, প্লাস মাইনাস বি ভাগ ই। আর একটা ব্যাপার দেখো, নিয়ামক রেখা যদি কাছে থাকে, উপকেন্দ্রিক লম্ব রেখা কিন্তু দূরে থাকে, বুঝতেই পারছো। এই যে উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্র দূরে, তাহলে উপকেন্দ্রিক লম্ব রেখা কি হবে? উপকেন্দ্রিক লম্ব রেখা হবে হচ্ছে ওয়াই ইজিক্যাল টু প্লাস মাইনাস বিই। দূরে যাব, তাহলে ই দ্বারা গুণ করতে হবে বি কে। এখানে এ না কিন্তু, এখানে সব বি নিয়ে কারবার, ওয়াই নিয়ে কারবার, কিন্তু এ এবং এক্স এর কিচ্ছু আসবে না কিন্তু এখানে, ঠিক আছে। এবার ই এর মানটা দেখো, ইজিক্যাল টু ওখানে কি লিখছিলাম, 1 - এ স্কয়ার ভাগ বি স্কয়ার লিখেছিলাম। হ্যাঁ, বি স্কয়ার বড় যখন ছিল, বি যখন বড় ছিল। এখন কিন্তু আর এটা লিখবো না, এখানে একটা প্লাস দিব খালি, এই, ঠিক আছে, একটা প্লাস দিব। এই ই এর মানটা কিন্তু একটু পরিবর্তনশীল, মানে পরিবর্তনশীল না, ই এর মানটা ওখানে যা ছিল এখানে তো তাই না। দেখো সূত্রগুলা সবগুলা কিন্তু একই, তুমি উপবৃত্ত করো মানে অধিবৃত্ত তুমি পারবাই, একই জিনিস, একই, সব কিছু সেম সেম, সব কিছু প্রায় সেম সেম। হুম, সবকিছু প্রায় সেম সেম। তাহলে আমাদের অধিবৃত্ত উপবৃত্ত কম্পেয়ার করে আমরা দেখলাম, ঠিক আছে। তাহলে সমীকরণটা কি, এক্স স্কয়ার ভাগ এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ভাগ বি স্কয়ার, অথবা ওয়াই স্কয়ার ভাগ বি স্কয়ার আগে মাইনাস এক্স স্কয়ার ভাগ এ স্কয়ার। কি দেখবো এখানে, এক্স স্কয়ার আগে আছে নাকি ওয়াই স্কয়ার আগে আছে? এক্স স্কয়ার আগে থাকলে আর অক্ষ হবে হচ্ছে এক্স অক্ষের উপর বা এক্স অক্ষের সমান্তরালের উপর, আর কি বলে ওয়াইটা যদি আগে থাকে তাহলে আমরা বুঝবো আর অক্ষ হচ্ছে ওয়াই অক্ষের উপর। ওকে, এবার খেয়াল করো, এখানে একটা ব্যাপার আছে, ওই উপবৃত্তের সাথে এখানে একটু ঝামেলা আছে। উপবৃত্তে কিন্তু আমরা যখন দাগাইছিলাম, দেখো সুন্দর করে দাগাইছিলাম কিন্তু, যে এক্স অক্ষে ছিল ওয়াই অক্ষে ছিল, এই যে মিলে যাচ্ছিল সবকিছু। এই দেখো তো, এই যে এই পর্যন্ত এ, এই পর্যন্ত এ, এই পর্যন্ত কিন্তু বি বলেছিলাম, কারণ আমার ওয়াই অক্ষকে কিন্তু এই পর্যন্ত অংশে ছেদ করেছিল। এখন কিন্তু ছেদ করে নাই, এখন দেখো তো ওয়াই অক্ষে কিন্তু আর ছেদ করে নাই, কিন্তু ওই ওয়াই অক্ষে ছেদ করেছে, তবুও স্টিল নাও কিন্তু আমরা বি বলে যাচ্ছি। আসলে এই বিটা হচ্ছে কোন বি বলে যাচ্ছি সেটা একটু দেখাবো। স্টিল নাও কিন্তু আমি এটাকে বি বলে যাচ্ছি ওয়াই অক্ষের সাথে ছেদ করা বিন্দু। আসলে এই অধিবৃত্তটা ওয়াই অক্ষকে ছেদই করে না, ওয়াই অক্ষকে ছেদই করে না, হ্যাঁ, ওয়াই অক্ষকে ছেদই করে না। তাহলে বি কোথায় পেলাম আমরা, তো বিটা কোথায় পাবো এটা একটু দেখাচ্ছি। তো অসীম তটটা আগে রেখাটা আমরা একটু জেনে নিই। অসীম তটটা খুবই ইম্পর্টেন্ট অধিবৃত্তের জন্য। অসীম তট রেখা, এখান থেকে একটা প্রশ্ন আসে 2 মার্কের জন্য, অথবা নৈর্ব্যক্তিকও আসে। অসীম তট রেখা, অধিবৃত্তকে দাগিয়ে নিই, তারপরে আমি দেখাইছি তোমাদের অলরেডি। তারপর আর একটা কথা এখানে বলে নেবো, যেটা পড়ানো হয় নাই সেটা একটু একটু দেখাবো ছোট্ট করে। আয়তকার হাই প্যারাবোলা, রেক্ট্যাঙ্গুলার হাই প্যারাবোলা, ঠিক আছে, আয়তকার অধিবৃত্ত। এটা তোমাদের পড়ানো মনে হয় না হইছে, আমার মনে হয় নাই, মানে আমার মনে হচ্ছে যে হয় নাই হয়তোবা। এই হইছে আয়তকার অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্তটা একটু দেখাবো ছোট করে, আমার মনে পড়েছে যে আয়তাকার অধিবৃত্ত তোমাদের পড়ানো হয় নাই, ঠিক আছে। কোনটা পড়ানো হয় না এখনো কিন্তু মনে থাকে, আমার মোটামুটি মনে থাকে, হয়তোবা সব মনে থাকে না। এটা দেখতে গিয়ে দেখলাম যে আসলে পড়াই নাই আয়তাকার অধিবৃত্তটা, এটা একটু পড়ানো জরুরি, কারণ নৈর্ব্যক্তিক আসে অনেক সময়, ভর্তি পরীক্ষা বিশেষ করে আসে এখান থেকে। তো একটু দেখাই দিই ছোট একটা কনসেপ্ট, আমাদের এখানে বড় সিলেবাসে নেই যে বিশাল বড় আয়তাকার অধিবৃত্তের পুরো চ্যাপ্টার, এরকম নেই আসলে। অল্প একটু কনসেপ্ট দেওয়া আছে বা ছোট্ট করে দেওয়া আছে। তোমাদের রফিক কি বলে রূপন্তী প্রকাশনের বইতে নেই অ্যাকচুয়ালি, অন্য বইতে একটু দেওয়া আছে ছোট করে। যাই হোক, এই দেখো একটু
ফাঁকে দাগাই, দাগালাম আর কি। এই যে এখন অসীম তট রেখাটার কথা কি, মনে করো একটা রেখা দাগালাম এরকম করে, হ্যাঁ, এরকম একটা রেখা দাগিয়েছি, এদিকে একটা রেখা দাগাই, ঠিক আছে, দুটো রেখা দাগালাম, কিন্তু দুটা রেখা দাগালাম, এই রেখাটাকে যদি তুমি, হ্যাঁ এটাকে দাগালাম দুইটা, এই দুটা রেখাকে যদি আমরা বর্ধিত করতেই থাকি, বর্ধিত করি, যদি যদি বর্ধিত করি, বর্ধিত করছি বিষয়টা এরকম না, যদি বর্ধিত করি তাহলে অধিবৃত্তকে অসীম বিন্দুতে ছেদ করবে, অধিবৃত্তকে কোন বিন্দুতে ছেদ করবে, অসীম বিন্দুতে ছেদ করবে, তাহলে সেটাকে বলবো আমরা অসীম তট রেখা, অধিবৃত্তের অসীম তট রেখা। তাহলে যদি কোনো রেখা, আবারও বলছি, যদি কোনো রেখা বর্ধিত করলে, সরল রেখা আর কি, যদি কোনো সরল রেখা, বক্ররেখা না কিন্তু, যদি কোনো সরল রেখা বর্ধিত করলে অধিবৃত্তকে অসীম অসীমে ছেদ করে, সেটাকে বলবো আমরা অসীম, অধিবৃত্তের অসীম তট রেখা। এই যে দেখো তুমি এটা মনে করো আমি বর্ধিত করছি, এই যে বর্ধিত করছি, বর্ধিত করলে আসলে এই যে এটা মনে করো অধিবৃত্ত, হম, এটা বর্ধিত করতে থাকো, আমি ডট 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 দিয়ে বর্ধিত করছি, এটা আসলে অসীমে ছেদ করবে। বেসিক্যালি অসীমে ছেদ করার অর্থ হচ্ছে, গণিতে তুমি বললা অসীমে ছেদ করবে, আসলে ছেদই করবে না, ঠিক আছে, আসলে ছেদই করবে না, ওকে, তুমি যতই বর্ধিত করো না কেন, এটা ছেদই করবে না, ঠিক আছে। তো এইটা গেল আমাদের অসীম তট রেখা। তো অসীম তট রেখা কোনটাই, যে লাল কালি দিয়ে, এই যে লাল কালি দিয়ে দেখাইছি, এইটুকাই আমার অসীম তট রেখা। কিন্তু অসীম তট রেখাটা কিন্তু আবার মনে করো না যে অসীম পর্যন্ত টানতেই আছি টানতেই আছি টানতেই আছি, বিষয়টা এরকম না, এটা সসীম, রেখাটা সসীম, রেখাটা অবশ্যই সসীম রেখা, যদি বর্ধিত করলে ওই অধিবৃত্তকে অসীমে ছেদ করে, তখন সেই রেখাটাকে বলতেছে আমরা অসীম তটটাকে, এই যে এইটুকা রেখা মনে করো, এটাকে ছেদ করে বর্ধিত করো, তো বর্ধিত করছি করছি মনে মনে বর্ধিত করতেছি, করলে মনে করো ওই অধিবৃত্তকে ছেদ করবে হচ্ছে অসীমে। অসীমে ছেদ করার অর্থ হচ্ছে, যদি তুমি ফিজিক্যাল সিগনিফিকেন্স হিসেবে বুঝতে চাও, আসলে ছেদই করবে না, ঠিক আছে। তাহলে এখন আমি যদি বলি যে ওয়াই অক্ষকে কত কত বিন্দুতে ছেদ করবে, ওয়াই অক্ষকে ছেদ করবে না বা কাল্পনিক বিন্দুতে ছেদ করবে, ওয়াই অক্ষকে ছেদ করবে না বা কাল্পনিক বিন্দুতে ছেদ করবে। দেখো তো এটা কোনো এই অধিবৃত্ত ওয়াই অক্ষকে ছেদ করেছে না, তাহলে কাল্পনিক বিন্দুতে ছেদ করার অর্থটা কি একটু খেয়াল করে দেখাই, আমরা কোনটা নিয়ে বিবেচনা করে বি লিখি সেটা একটু দেখাচ্ছি। এই যে দেখো, আমি এখানে একটা, এখানে এটা হচ্ছে শীর্ষবিন্দু না, আচ্ছা এই পাশে লিখি, এই যে শীর্ষবিন্দু এটা, হ্যাঁ শীর্ষবিন্দু এটা, কিন্তু খেয়াল করো তো শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব কত, এ, এখানে না কোনো ঝামেলা আমাদের নাই, এটা দূরত্ব এ, ওকে। এখন এই শীর্ষবিন্দুর সাথে একটা লম্ব টানো তো, লম্ব টানলাম, লম্ব টানলাম, শীর্ষবিন্দু একটা লম্ব টানলাম, লম্ব টানলাম, ঠিক আছে। এই যে অসীম তট রেখাকে যে বিন্দুতে ছেদ করলো, এটা দিয়ে একটু ইয়ে টানো তো, এই যে যে বিন্দুতে ছেদ করে, এই যে এই যে এই যে টানলাম, দেখো ভালো করে খেয়াল করো, একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাক, এই যে এই যে এইটুকার নাম আমরা বি লিখি, এই যে এই যে টুকা, এই যে আমার এ পর্যন্ত যে রেখাটা, আর এই পর্যন্ত এই পর্যন্ত এ, এই এ এখানে যদি লম্ব টেনে দেখো, অসীম তট রেখাকে যে বিন্দু ছেদ করলো, এই বরাবর যদি আমি একটা লম্ব টানি ওয়াই অক্ষের উপর, এই যে এখানেও দেখো এখানেও দেখো একই, এই যে ছেদ করেছে, ঠিক আছে, এই টুক্কা দূরত্বকে আমরা বি বলে থাকি, তার মানে এই যে এই টুক্কা দূরত্ব, এইটা আসলে বি, এটা বি প্রাইম। এই যে বি আর বি প্রাইম যে বললাম আমরা, উপবৃত্তে কিন্তু কোনো সমস্যা ছিল না, উপবৃত্তে কিন্তু একেবারে পারফেক্টলি সেট করেছিল বি এবং বি প্রাইম বিন্দুতে, এখানে কিন্তু পারফেক্টলি সেট করার কোনো প্রশ্নই ওঠে না। এই যে বি এবং বি প্রাইম বিন্দুটা ধরে নিলাম, এটা কিন্তু কাল্পনিক বিন্দু, খেয়াল করে দেখো, কাল্পনিক বিন্দু, এটা কিন্তু সেট করে না এখানে, এইটার রেসপেক্টিভে আমরা এই বিন্দুটাকে কনসিডার করে নিয়েছি, কল্পনা করেছি, এই যে এখানে লম্ব টানলে অসীম তট রেখাকে যে বিন্দুতে ছেদ করেছে, সেখান থেকে একটা ওয়াই অক্ষের উপর লম্ব টানলাম, টেনে এখানে বি বিন্দুটা নিয়ে আসলাম, নিয়ে এসে এইটুকার নাম দিয়েছি বি, এইটুকার নাম দিয়েছি হচ্ছে বি, ওকে, এটা হচ্ছে সেই বি। তার মানে এটাকে আমরা কল্পনার জগতে এই বিটা বলছি, এটা এই ক্ষেত্রে। আবার যদি আমি এই অধিবৃত্তটা ঘুরে দিই, অধিবৃত্ত যদি ঘুরে দিই, তখন হবে আবার হচ্ছে
এই বি তখন আর কাল্পনিক বিন্দু থাকবে না, তখন এ আবার কাল্পনিক বিন্দু হয়ে যাবে, ঠিক আছে? এই ক্ষেত্রে যেটা এই ক্ষেত্রে কত, এটা এক্স অক্ষকে জীবনেও ছেদ করবে না, এটা এক্স অক্ষকে জীবনেও ছেদ করবে না। তখন এখানে ওয়াই অক্ষকে কিন্তু ছেদ করেছে সুন্দরভাবে, তখন এই একই ভাবে ওইটা হবে কাল্পনিক বিন্দু। ওকে, তাহলে আমরা যদি নৈর্ব্যক্তিকে আসে যে এরকম একটা দিয়ে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ওয়াই অক্ষকে কত বিন্দু ছেদ করে, তাহলে আমরা বলবো কাল্পনিক বিন্দুতে ছেদ করে, কাল্পনিক বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? তো তোমরা একটা মানটা বসায় দিলেও পারবা, মানটা বসিয়ে দিলেও তোমরা দেখাতে পারবা, ঠিক আছে? মান বসায় দিলেও দেখাতে পারবো আমরা। দেখো আমি যদি একটু দেখাই তোমাদের, এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 আমাদের এই অধিবৃত্তের সমীকরণ। তো আমি যদি বলি এক্স অক্ষকে কত বিন্দু ছেদ করেছে, তখন তুমি কি বলবা? ওয়াই এর মান 0 বসাবা। এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটা বের করার জন্য সমীকরণে কি বসাতে হয়? ওয়াই এর মান 0। এক্স অক্ষকে ছেদ করার অর্থ হচ্ছে ওখানে ওয়াই এর মানটা 0, তো ওয়াই এর মানটা 0 বসাও। এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, অতএব এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ। দেখো এটা পেয়ে গেছি, এই যে প্লাস এ, এই যে মাইনাস এ, এই যে এইটুকে এইটুক মাইনাস এ, তাহলে এক্স, তাহলে মানে আমরা সেট করবে কত কত বিন্দুতে, এ কমা জিরো মাইনাস এ কমা জিরো, পেয়ে গেলাম। এবার যদি তোমাকে বলা হয় যে ওয়াই অক্ষে কত বিন্দু সেট করে, তাহলে এক্স এর মান 0 বসাতে হবে, বসা দাও। এক্স এর মান 0, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার, যদি 0 ভাগ হচ্ছে স্কোয়ার যদি লিখতে চাও লিখতে পারো, ইজ ইকুয়াল টু 1। দেখো তো, ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 1 বা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার। তো মাইনাস বি স্কোয়ার তো রুট হয় না রে বাবা, মাইনাস বি স্কোয়ার তো রুট হয় না। তো রুট করে যদি করতে চাও তাহলে লিখতে পারো যে বি স্কোয়ার আই স্কোয়ার লিখতে পারো, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি আই, প্লাস মাইনাস বি আই। তার মানে বুঝতে পারছো যে কাল্পনিক কেন? এই যে কাল্পনিক বি আই। ওকে, তাহলে এই সেই কাল্পনিক বিটা আমরা যেহেতু ধরে নিচ্ছি, এটাকে আমরা কাল্পনিক বি বলছি। ওকে, যাই হোক, এটা গেল আমাদের অসীম তট আমরা বুঝলাম। তো অসীম তট রেখার ইকুয়েশনটা যদি একটু তোমাদের বলে দিই, অসীম তট রেখার ইকুয়েশন তোমাদের ডেভেলপ করে দেখিয়েছি, যে বুঝতেই পারছো এটা হচ্ছে একটা সরল রেখা, y is equal to mx plus c অথবা y is equal to mx। তো আমরা একটু মনে রাখি, এই সরল রেখাটার সমীকরণ হবে হচ্ছে y is equal to mx, y is equal to mx। আমি যদি লিখে নিই y is equal to mx, তো mx যদি বলো তুমি, একবার প্লাস mx দিতে হবে, একবার মাইনাস। এই দেখো তো, এই পাশে দেখো তো, এই পাশে হচ্ছে, এই পাশে যখন আমি যাচ্ছি এই থেটাটা কিন্তু পজিটিভ, এই থেটাটার ক্ষেত্রে কিন্তু ঢালের মান পজিটিভ আসবে। আবার যখন আমি এইটাকে আমি অসীম তট রেখা বলবো, এটাও তো অসীম তট রেখা, এটার ক্ষেত্রে কিন্তু আমার ঢালের মানটা নেগেটিভ হবে, 90 ডিগ্রি বেশি কোণ, তো পজিটিভ হবে নেগেটিভ হবে, একসাথে লিখবো আমরা y is equal to প্লাস মাইনাস mx, m এর জায়গায় লিখবো b ভাগ a ইন্টু x। প্রশ্ন, স্যার বি ভাগে কেন? মনে রাখার জন্য বলছি, কিন্তু প্রসিডিউর কিন্তু তোমাদের শেখানো হয়েছে আগে, এখন মনে রাখার জন্য বলছি। আসলে ঢাল মানে কি? ঢাল মানে হচ্ছে ট্যান থেটা। ট্যান থেটা মানে কি? লম্ব ভাগ ভূমি। দেখো তো, লম্ব বরাবর কে আছে? লম্ব বরাবর আছে বি, আর ভূমি বরাবর কে আছে? এ। এই যে প্লাস মাইনাস বি ভাগ এ ইন্টু এক্স। ওয়াই ইজ ইকাল টু, মনে মনে চিন্তা করো, এম এক্স। এম মানে ঢাল, ঢাল মানে হচ্ছে লম্ব ভাগ ভূমি, লম্ব হচ্ছে এখানে বি আর ভূমি হচ্ছে এ। মনে রাখা কিন্তু খুবই সহজ, মনে রাখা খুবই সহজ, কারণ এগুলো ঢাল নিয়ে কিন্তু এই সেই ফার্স্ট ইয়ার থেকে কারবার করছি। ওকে, এখন সকল ক্ষেত্রে কি y is equal to প্লাস মাইনাস বিভাগে আসছে? এটার ক্ষেত্রে হবে এরকম, এটার ক্ষেত্রে হবে হ্যাঁ একই। কারণ দেখো তুমি, তুমি যখন এই রেখাটা এইভাবে দিবা, এই যে এই রেখাটা এভাবে অসীম তট দাগাবা, দেখো তো খেয়াল করে, অসীম তট দাগালা, এই যে মূল বিন্দুতে অসীম তট দাগালা, তো তো এইটা বি, তো এই বি, তো এই বি থাকলো, এই এ তো এই থাকলো, চেঞ্জ হবে না। তার মানে অসীম তটের সমীকরণটা চেঞ্জ হচ্ছে না, অসীম তটের ইকুয়েশনটা চেঞ্জ হচ্ছে না। তার মানে আমার সকল ক্ষেত্রে অসীম তট রেখার সমীকরণ হবে হচ্ছে y is equal to প্লাস মাইনাস b ভাগ a into x। কিন্তু লেজুর যদি থাকে, লেজুর থাকলেও লেজুরটা y এর সঙ্গে বসা দিতে হবে। যেমন লেজুর বলতে কি বোঝাচ্ছি, তো আমি যদি একটু দেখাই তোমাদের, মনে করো আমার এরকম আছে y প্লাস 1 হোল স্কয়ার ভাগ হচ্ছে 3 a স্কয়ার লিখলাম, আচ্ছা হ্যাঁ, মাইনাস হচ্ছে x মাইনাস 2 ডিভাইড বাই হচ্ছে এটা এখানে b দিতে হবে, y এর নিচে b থাকবে সবসময়, আর এখানে a স্কয়ার এরকম আছে মনে করো ইজ ইকুয়াল টু 1। তখন তুমি অসীম তট রেখার সমীকরণটা কি লিখবা? তো আগে লিখে ফেলো যে y ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস বি ভাগ এ ইন্টু এক্স লিখলা।
এখানে তো ওয়াই এর জায়গায় বাবা ওয়াই নাই, কি আছে ওয়াই প্লাস ওয়ান, তাহলে এখানে ওয়াই প্লাস ওয়ান লিখতে হবে। এখানে এক্স এর জায়গায় কি আছে, এক্স মাইনাস টু আছে, তাহলে এক্স মাইনাস টু আছে। ঠিক আছে, দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, ওয়াই আগে নাকি এক্স আগে, ওয়াই স্কোয়ার আগে নাকি এক্স স্কোয়ার আগে, দেখার দরকার নাই। কারণটা হচ্ছে আমরা বারবার বলছি যে অসীম তট রেখা সবসময় মূল বিন্দুগামী দিক দিয়ে যাচ্ছে, এই যে এইভাবে যাচ্ছে। এখানে কিন্তু ওয়াই অক্ষ বরাবরই বি, এক্স অক্ষ বরাবরই কিন্তু এ আছে, সুতরাং ঢালের কিন্তু পরিবর্তন হচ্ছে না, লম্ব বা ভূমি। সুতরাং এটার ক্ষেত্রে আমার প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি ভাগ এক্স, এটার ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস বি ভাগ এ ইনটু এক্স। এক্স স্কোয়ার আগে আছে নাকি ওয়াই স্কোয়ার আগে আছে, অসীম তট রেখার সমীকরণ বের করার ক্ষেত্রে এইটা কাউন্টে আনার কোনো প্রয়োজন নাই, যেই আগে থাকুন না, এখানে কিন্তু বি আগে, এখানে কিন্তু ওয়াই আগে, একই লিখেছি। যদি এরকম থাকতো এক্স মাইনাস টু ডিভাইড বাই এ স্কোয়ার হোল স্কোয়ার ভাগ স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ভাগ হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, সেক্ষেত্রে অসীম তট রেখা কি হতো, সেম জিনিসই হতো, ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি ভাগ এ ইন্টু এক্স মাইনাস টু, সেম। তাহলে এটার ক্ষেত্রে যা, এটার ক্ষেত্রে আমার অসীম তট রেখা কিন্তু একই। ঠিক আছে, এটা হচ্ছে অসীম তট। আর ওয়াই এর সঙ্গে লেজুর টেজুর না থাকলে, এক্স এর সঙ্গে লেজুর না থাকলে তো আগে দেখালাম। ঠিক আছে, অসীম তট। অসীম তট কিন্তু একটা সরল রেখা, অসীম তট রেখা মানে একটা সরল রেখা। অসীম তট কি, অধিবৃত্তকে অসীমে, ওই রেখাটাকে যদি আমরা বর্ধিত করি, যদি বর্ধিত করি, যদি বর্ধিত করি তাহলে সেটা কিন্তু কি হবে, অধিবৃত্তকে অসীমে ছেদ করবে। কিন্তু ওই রেখাটা কিন্তু অসীম না, আবার বলছি রেখাটা কিন্তু অসীম না, রেখাটা এই যে রেখাটা, এই যে রেখা, এই রেখাকে যদি অসীম পর্যন্ত বিস্তৃত করা হয় তাহলে সেটা যদি অধিবৃত্তকে অসীমে স্পর্শ করে সেটাকেই বলতেছি আমরা অসীম তট রেখা। এবার আসো আয়তকার অধিবৃত্ত, যদি এটা পড়ানো হয় নাই, ছোট্ট করে পড়াবো। আয়তকার অধিবৃত্ত, আমরা একটা অধিবৃত্তের সমীকরণটা লিখে নিই, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, ইজ ইকুয়াল টু ওয়ান। তো যদি যদি এ ইজ ইকুয়াল টু বি হয় এবং এবং অসীম তট রেখাদ্বয় পরস্পরের লম্ব হয়, এবং অসীম তট রেখাদ্বয় পরস্পর লম্ব হয়, হ্যাঁ, অসীম তট রেখাদ্বয় পরস্পর লম্ব হতে হবে, এ আর বি, এ ইজ ইকুয়াল টু যদি বি হয় তাহলে অসীম তট রেখাদ্বয় আসলে পরস্পরের উপর লম্বই হয়ে যায়। বুঝতে পারছো, এ আর বি যদি সমান হয় তাহলে একবারে লম্বই হয়ে যায়, অ্যাকচুয়ালি পরস্পরের লম্ব হয়, তাহলে সেই অধিবৃত্তকে, সেই অধিবৃত্ত হবে হচ্ছে, অধিবৃত্ত হবে কি বলে, আয়তাকার অধিবৃত্ত, আয়তকার অধিবৃত্ত। এগুলো দিয়ে উপরের ক্লাসে অনেক পড়াশোনা আছে, অনেক চ্যাপ্টার, ফুল চ্যাপ্টারই আছে এগুলোর উপর। হ্যাঁ, তো এখানে তো আমাদের অত বড় নাই, নাই বলতে গেলে, যেহেতু প্রশ্ন আসছে ভর্তি পরীক্ষা আমি দেখেছি, এই জন্য আমি এটাকে একটু করছি। আয়তাকার অধিবৃত্ত বলে, দেখো তো এ আর বি সমান আর অসীম তট রেখাদ্বয় পরস্পরের সাথে লম্ব। তো অসীম তট রেখাদ্বয় দেখতেই পাচ্ছ, অসীম তট রেখাদ্বয় এই যে এটার সঙ্গে এটা লম্ব হতে হবে। তো লম্ব হতে হলে প্রত্যেকের সাথে প্রত্যেকে 45 ডিগ্রি কোণে থাকবে। এই যে এই এক্স অক্ষের সঙ্গে 45, এটার সঙ্গে এই অক্ষ 45, এটার সঙ্গে এটা 45, সব 45 ডিগ্রি, অক্ষের সাথে অসীম তট গুলা 45 ডিগ্রি কোণে থাকবে। ঠিক আছে, এই যে এই যে এটা এটার সঙ্গে 45, এটার সঙ্গে এটা 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 45, একবার মাঝখান দিয়ে যাবে। বুঝতে পারছো, সবাই 45 ডিগ্রি থাকবে। ঠিক আছে, অসীম তট রেখাদ্বয় পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ মানে হচ্ছে এটার সঙ্গে 45 ডিগ্রি, যেভাবে বলেছি বুঝতে পেরেছো আশা রাখছি, একবার মাঝখান দিয়ে যাবে, তাই না, অসীম তট রেখা একবারে দুটো অক্ষের মাঝখান দিয়ে যাবে। ওকে, এখন দেখো তো ই এর মান আমরা কি হিসেব করেছিলাম, 1 প্লাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার, বা 1 প্লাস এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার, দুটার ক্ষেত্রে লিখছি। এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার, এটা যদি আমি আর একটা লিখে ফেলি এখানে, যে ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। দুইটা অধিবৃত্তের সমীকরণ আমাদের, যেটা কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে অবস্থিত। তো এখন যদি এ এর মানটা যদি আমি বি এর সমান ধরি, দেখো তো উভয় ক্ষেত্রে একই জিনিসই হবে, 1 প্লাস এ স্কোয়ার ভাগ এ স্কোয়ার, 1 প্লাস এ স্কোয়ার ভাগ এ স্কোয়ার, উভয় ক্ষেত্রে হিসাব করলে একই জিনিসই আসবে। তাহলে আমরা পাচ্ছি রুট আবার 1 প্লাস 1 বা রুট আবার 1 প্লাস 1 সমান সমান রুট আবার 2 রুট আবার 2। আচ্ছা, এখানে একটা টান দিই, ঠিক আছে, টান দিলাম একটা,
তার মানে এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় আয়তাকার অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত, মুখস্থ একবারে, মুখস্থ তো করতেই পারলাম, √2। আয়তাকার অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে √2। আয়তাকার অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে √2। তোমাদের একটা জিনিস শেখানো হয় নাই, ওটা একটু দেখাবো আজকে। এখন এই সমীকরণটাকে যদি মনে করো আমি এইটা একটু দাগায় নিচ্ছি আরো একবার, ঠিক আছে? তো এইটাকে আমরা একটা কাজ করি না, একটু বড় করে দাগালাম, এদিকে দেখো তো, এই অধিবৃত্তটাকে আমরা 45 ডিগ্রি কোণে শিফট করব অ্যান্টি ক্লকওয়াইজ। এই অধিবৃত্তের ইকুয়েশনটাকে যদি আমরা, এই অধিবৃত্তের চিত্র দেখে দেখো, অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা 45 ডিগ্রি কোণে শিফট করি, কি ঘটনা ঘটে একটু দেখো তো, বুঝতে পারো কিনা। এরকম হবে আর কি, এরকম হবে, এই যে এরকম হবে, এরকম হবে আর কি, ঠিক আছে? মানে এটা 45 ডিগ্রি কোণে, দেখো তো, এইটা 45 ডিগ্রি কোণে দিয়ে দেবো আমরা, 45 ডিগ্রি কোণে শিফট করবো। এই যে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইজ ইকাল টু 1। এখান থেকে লিখছি এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ এ স্কোয়ার ইজ ইকাল টু 1, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে এ স্কোয়ার। এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। তো আয়তাকার অধিবৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার। তো এই সমীকরণটাকে আমরা ওই যে 45, সবগুলা 45 ডিগ্রি কোণে আছে না, দেখালাম মাত্র, 45 ডিগ্রি কোণে থাকবে যখন আমার অসীম রেখা গুলা। তো আমরা চাচ্ছি এই অধিবৃত্তটাকে আমরা একটু 45 ডিগ্রি শিফট করানোর জন্য। কেন আমি একটু দেখাচ্ছি, একটা জিনিস দেখাবো আমি। তোমাদের বই একটা প্রশ্ন আছে, পরীক্ষায় আসছে তোমাদের একবার, বাস্তব। আয়তাকার অধিবৃত্ত আমরা 45 ডিগ্রি কোণে অ্যান্টি ক্লকওয়াইজ যদি শিফট করতে চাই, ঠিক আছে, তাহলে চিত্রটা হবে, দেখো এটা এখানে চলে যাবে, আস্তে আস্তে এটা ঘুরে যাবে না, দেখো তুমি ঘুরে গেলে এটা এই এদিকে চলে গেল 45 ডিগ্রি কোণে, তার মানে যে এই মাঝখানে চলে আসছে একবারে, ঠিক আছে, এরকম হয়ে যাবে। তো এইটার সমীকরণটা কি, ওই যে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার, এই সমীকরণটাকে অন্য একটা ফরম্যাটে লিখতে পারি, সেই ফরম্যাটটাই এই যে তোমাদের একটা বই প্রশ্ন আছে দেখো, এই যে এক্স ওয়াই ইজ ইকাল টু সমীকরণটি হবে বৃত্ত, পরাবৃত্ত, বৃত্ত, অধিবৃত্ত। এগুলো কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এসেছে সবগুলাতেই, তোমাদের এমনিতেও আসতে পারে। এটা হচ্ছে অধিবৃত্তের ইকুয়েশন, এক্স ওয়াই ইজ ইকাল টু 2, এক্স ওয়াই ইজ ইকাল টু 2, ঠিক আছে? তো এইটাই সেই, এই যখন আমরা 45 ডিগ্রি কোণে শিফট করি, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ, তখন এই সমীকরণটার রূপ নেবে হচ্ছে এক্স ওয়াই ইজ ইকাল টু সি স্কোয়ার, এক্স স্কোয়ার ইজ ইকাল টু সি স্কোয়ার, ঠিক আছে, এক্স ওয়াই ইজ ইকাল টু সি স্কোয়ার, এখানে আর সি না দিয়ে এটা কেন্দ্র দিয়ে এখন এক্স ওয়াই ইজ ইকাল টু সি স্কোয়ার রূপ নেবে।
তো দেখো তো এখন এক্স ওয়াই ইকুয়াল সি স্কয়ার কিভাবে রূপ নেবে তোমাদের যদি একটু দেখাই 1 মিনিটে, যে আমরা একটা মনে করে এখানে একটা বিন্দু আছে, নাম দিলাম হচ্ছে পি অফ এক্স ওয়াই। ঠিক আছে, পি অফ এক্স ওয়াই। তো এক্সেসটা আমি ঘোরালাম 45 ডিগ্রি কোণে। এখন মনে করো এই বিন্দুটা দেখো তো, খেয়াল করো, একটু দেখায় দিই, এটা এটা তোমাদের কাজে লাগবে অ্যাডমিশন টেস্টের সময়। ছোট জিনিস, তাই আমি একটু দেখা দিচ্ছি। তাহলে আমি যদি লম্ব টানি এখানে, তাহলে দেখো তো এটা হচ্ছে একটা, এটা মনে করো আলফা কোণে আছে, মনে করো আলফা কোণে আছে। ঠিক আছে, তো আলফা কোণে যদি থাকে, তাহলে আমরা এখন লিখতে পারি যে এইটুকু হচ্ছে ওয়াই, এইটুকু হচ্ছে এক্স, তার মানে এইটুকু আর ধরলাম। তাহলে এখন দেখো যে এক্স ইজ ইকাল টু আর কস থেটা কস আলফা, আর ওয়াই ইজ ইকাল টু আর সাইন আলফা। এটা আমাদের এইটুক। এখন আমি যদি এটাকে একটু ঘুরাই, ঘুরালাম, এই যে এরকম করে ঘুরালাম, থিটা কোণে ঘুরালাম মনে করো। তো থিটা কোণে ঘুরাইলে হুম, তো এক্সিসটা মনে করে এরকম হয়ে গেল। এখন দেখো এই যে এটা হয়ে গেল, এটা হচ্ছে মনে করো এক্স প্রাইম, আর আর এটা মনে করো হয়ে গেল হচ্ছে ওয়াই প্রাইম। এক্সিসটাকে আমি থেটা কোণে কতখানি কোণে ঘুরাইছি, এই যে দেখো আমি লাল কালি দেখাচ্ছি, এই যে থেটা কোণে ঘুরাইলাম, এই যে থেটা কোণে ঘুরাইছি। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা যদি আমি এইটার সাপেক্ষে বের করতে চাই, তার নাম দিলাম এবার পি অফ বড় হাতের এক্স বড় হাতের ওয়াই। ঠিক আছে, যে আমি এখন এই অক্ষের সাপেক্ষে আমি আমি রোটেট করাইছি 45 ডিগ্রি কোণে রোটেট করাবো, এই জেনারেল নাম দিয়েছি থেটা কোণে রোটেট করাইছি, যে এটা এক্স থেটা কোণে ঘুরে গেছে অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে পর্যন্ত ঘুরে গেছে, এক্স প্রাইম হয়েছে। তাহলে এদিকে এই ওয়াইটা ঘুরে এদিকে ঘুরে আসছে, এইটুকু ঘুরে চলে আসছে, তাহলে এটাও হবে যে 45 সরি থেটা ডিগ্রি কোণে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইছি আমরা। ঠিক আছে, তাহলে এখন দেখো অবশ্যই এক্স প্রাইম আর ওয়াই প্রাইম লম্ব। তাহলে আমি এখন এক্স প্রাইম ওয়াই প্রাইম এই অক্ষের সাপেক্ষে পি বিন্দু স্থানাঙ্কটা লিখতে চাচ্ছি। ঘুরে গেছে তো, তাহলে কি হবে ছোট্ট করে দেখাচ্ছি। এই যে লম্ব টানো, এই অক্ষের উপর লম্ব টানবো না আমি, যে অক্ষের সাপেক্ষে বের করতে চাচ্ছি। তাহলে এইটুকার মান হচ্ছে বড় হাতের ওয়াই, আর এইটুকার মান এখন এই যে এখান থেকে আমি যদি এন নাম দিই, এটার নাম দিলাম ও, ও থেকে এন পর্যন্ত দূরত্বকে আমরা বলবো হচ্ছে বড় হাতের এক্স, আর এন থেকে পি পর্যন্ত যে লম্বটা এটার নাম দেবো আমরা বড় হাতের ওয়াই। যেমনটা ছিল প্রথমে, যে এইটুকা দূরত্ব হচ্ছে ছোট হাতের এক্স, এইটুকা দূরত্ব ছিল হচ্ছে ছোট হাতের ওয়াই, এইটার সাপেক্ষে। এখন আমরা এটার সাপেক্ষে আমরা বের করছি। তাহলে এখানে থেকে লম্ব টেনেছি, যে অক্ষের সাপেক্ষে আমি বের করবো এক্স অক্ষ আর ও এক্স প্রাইম আর ওয়াই প্রাইম অক্ষের সাপেক্ষে, তাহলে আমরা এই যে এই পর্যন্ত দিয়েছি। তাহলে এখন বলো তো এই কোণটার নাম কি হবে, এখন দেখি একদিন বলতে পারো কিনা। আলফা মাইনাস থেটা, আলফা মাইনাস থেটা। এখন আমি কিন্তু এটা এটা আপাতত ভুলে যাচ্ছি, এক্স আর ওয়াই ভুলে যাচ্ছি। ঠিক আছে, আমরা এখন এটা সাপেক্ষে পরিমাপ করব, এখন বড় হাতের এক্স আর বড় হাতের ওয়াই পরিমাপ করব। ওকে, এখন খেয়াল করে দেখো, মানে একটা গ্রাফকে যদি আমরা শিফট করি, একটা ইকুয়েশনকে কিভাবে শিফট করব সেটা একটু লিখবো। গ্রাফকে যদি শিফট করেই ফেলছি 45 ডিগ্রি কোণে, কোনো ঝামেলা তো হয় নাই, 45 ডিগ্রি কোণে তো শিফট করেছি। এটা ইকুয়েশন, এখানে ইকুয়েশন ছিল এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। এখন তো এই ইকুয়েশনটা এটাকে হবে না, এখন ওই শিফট করেছি যেহেতু, এখন ওই ইকুয়েশনটা কিভাবে লেখা যেতে পারে সেটা তার স্থানাঙ্ক। তাহলে পি অফ এক্স আগে লিখলাম এক্স ওয়াই, এখন তো আর এক্স ওয়াই লেখা যাবে না। এখন তো আমার বড় হাতের ওই নতুন বিন্দু যে পাইলাম আমরা পি বিন্দু, এই বিন্দুটার স্থানাঙ্ক আমার নতুন অক্ষের সাপেক্ষে কিভাবে হবে শিফট করার পরে। দেখো খেয়াল করে, আমি যদি এখন বলি এটা এটা নাও, cos আলফা মাইনাস থেটা ইজ ইকুয়াল টু কত হবে দেখো তো, এই আলফা মাইনাস থিটা কিন্তু কোণ এখন। ঠিক আছে, তাহলে ভূমি বা গতিভুজ, ভূমি তাহলে কত, ও এন, ও এন মানে বড় হাতের এক্স লিখলাম, আর অতিভুজ মানে কি আর। তাহলে আমরা লিখতে পারতেছি এক্স ইজ ইকুয়াল টু আর কস আলফা মাইনাস থেটা, একটু ভাঙায় ফেলবো, আর cos a minus b cos alpha cos theta প্লাস sin alpha sin theta, একটু গুণ করে ফেলবো, আর cos alpha cos theta প্লাস আর sin alpha sin theta ইজ ইকুয়াল টু আর cos alpha মানে কি, এই যে আর cos alpha মানে ছোট হাতের x, তাহলে x cos theta প্লাস হচ্ছে আর sin alpha মানে কি y, y sin theta। তার মানে
এই বিন্দুটার এখন নতুন স্থানাঙ্ক হবে হচ্ছে এক্স কস থেটা প্লাস হচ্ছে ওয়াই সাইন থেটা, সেটার মান যা কিছু হতে পারে। ওকে, এবার সিমিলারলি যদি আমি বলি যে আমি ওয়াই এর মানটা বের করতে চাই, তাহলে আমাকে সাইন নিতে হবে, সাইন আলফা মাইনাস থেটা নিতে হবে, সাইন আলফা মাইনাস থেটা। এই যে সাইন এর লম্ব বা অতিভুজ লম্ব মানে কি, যে এইটুকা পি থেকে এন পর্যন্ত, মানে ওয়াই এর মান এটা বড় হাতের ওয়াই ডিভাইডেড বাই আর আর, তার মানে আমি পাচ্ছি ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন আলফা মাইনাস থেটা। এটা শিখে রাখো, কাজে লাগবে, ভর্তি পরীক্ষার সময় লাগবে, এগুলো টেকনিক্যাল জিনিসপত্র। এইটা একটু শিখালাম যে শিফট করা। তো এটা আমি আগের মতো করে ভাঙায় দিব। তাহলে কি, আমি এ পাশে নিয়ে যাচ্ছি, এখানে ধরবে না। y ইজ ইকুয়াল টু কত পেয়েছি, আর সাইন আলফা মাইনাস আর সাইন আলফা মাইনাস থেটা। তো ভাঙায় দাও, সাইন আলফা কস থেটা মাইনাস কজ আলফা সাইন থেটা। তো ভাঙায় ফেলি, আর সাইন আলফা কস থেটা মাইনাস আর কজ আলফা সাইন থেটা। ভেরি সিম্পল। আর সাইন আলফা মানে ওয়াই, তাহলে ওয়াই কস থেটা মাইনাস আর কজ আলফা মানে কি, এক্স, এক্স সাইন থেটা। তো একটু যদি এক্সটা আগে লিখি, মাইনাস এক্স সাইন থেটা প্লাস ওয়াই কস থেটা। এখন যদি আমরা 45 ডিগ্রি কোণে কিন্তু শিফট করতে চেয়েছি এখানে, এই হাই প্যারাবোলাটাকে আমরা, হ্যাঁ, যে হাই প্যারাবোলাকে আমরা বলতেছি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাই প্যারাবোলা, সেটাকে আমরা 45 ডিগ্রি শিফট করতে চাইছি। 45 ডিগ্রি কোণে শিফট করলে একবারে মাঝখানে চলে যাবে, ফার্স্ট এবং থার্ড কোঅর্ডিনেটের একবারে মাঝখানে চলে যাবে, যেটা দেখাইছি যে এটা ফার্স্ট কোঅর্ডিনেট আর থার্ড কোঅর্ডিনেটের মাঝখানে চলে যাবে। 45 ডিগ্রি কোণে যদি শিফট হয়েছে, যদি আমি দেখাই, দেখো তো, এই যে এটা হচ্ছে তার অক্ষ, এই যে অক্ষ, এই যে অক্ষ, আর অক্ষ, এই যে এরকম, ঠিক আছে। এই যে এটা হচ্ছে তোমার কেন্দ্র, এটা হচ্ছে শীর্ষ, এটা হচ্ছে শীর্ষ। ভালো করে দেখো, এই যে। তো আমি 45 ডিগ্রি কোণে যদি শিফট করি, তাহলে দেখো তো এক্স, এক্স ইজ ইকুয়াল টু কি হবে, বসায় দিই, এক্স কস থেটা প্লাস ওয়াই সাইন থেটা, এক্স কস থেটা প্লাস ওয়াই সাইন থেটা। তাহলে এক্স কস 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 45 ডিগ্রি সমান সমান এক্স ভাগ √2 প্লাস ওয়াই ভাগ √2 বা এক্স প্লাস ওয়াই ভাগ √2, ঠিক আছে। সিমিলারলি ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে, দেখো তো, ওয়াই ইজ ইকুয়াল টু এখানে বসায় দাও, মাইনাস এক্স সাইন থেটা, সাইন 45 ডিগ্রি বসায় দিলাম একবারে, প্লাস ওয়াই কস 45 ডিগ্রি। তো আমরা পাচ্ছি মাইনাস এক্স ভাগ √2 প্লাস ওয়াই ভাগ √2। আমি যদি লিখি যে ওয়াই মাইনাস এক্স ভাগ √2, ওয়াই মাইনাস এক্স ভাগ √2, তার মানে এক্স এর জায়গায় আমি বসাবো এখন এক্স প্লাস ওয়াই ভাগ √2, আর ওয়াই এর জায়গায় বসাবো আমরা ওয়াই মাইনাস এক্স ভাগ √2। আমাদের সমীকরণ কি ছিল, আমাদের সমীকরণ ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, আমাদের রেক্ট্যাঙ্গুলার হাই প্যারাবোলার ইকুয়েশনটা ছিল, আয়তাকার অধিবৃত্তে। তাহলে এক্স এর জায়গায় এখন কি বসাবো, আমরা নতুন এক্স বসাবো। নতুন এক্স এর নাম কি, এক্স প্লাস ওয়াই ভাগ √2 তার উপর স্কোয়ার বিয়োগ ওয়াই মাইনাস এক্স ভাগ √2 তার উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার। তো আমরা যদি গুণ করে ফেলি, হোল স্কোয়ার ভাগ হচ্ছে 2 বিয়োগ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ভাগ 2 ইজ ইকুয়াল টু স্কোয়ার। এখানে দেখো ওয়াই মাইনাস এক্স এর উপর হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর উপর হোল স্কোয়ার, একই কথা। তা আমি দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার, 2 স্কোয়ার, 2 কমন নিলাম। এখন দেখো তো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, 4ab 4xy ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার বা xy ইজ ইকুয়াল টু a স্কোয়ার ভাগ 2। এই যে, এই যে আমাদের টার্ম, এই যে আমাদের যে অঙ্কটা আছে যে xy ইজ ইকুয়াল টু, সমীকরণটি হবে, দেখো xy টার্ম পেয়ে গেছি আমরা। এটা তাহলে অধিবৃত্তের ইকুয়েশন, xy ইজ ইকুয়াল টু সমীকরণটি হবে অধিবৃত্তের ইকুয়েশন, ঠিক আছে। মুখস্থ বিদ্যা আর থাকলো না, কিন্তু আমরা কিন্তু দেখালাম এখন, ঠিক আছে, যে xy ইজ ইকুয়াল টু 2, এটা হচ্ছে অবশ্যই একটা হাই প্যারাবোলা বা অধিবৃত্তের ইকুয়েশন, কিরকম, রেক্ট্যাঙ্গুলার। ওকে, এখন এই যে a স্কয়ার ভাগ 2 কে c স্কয়ার লেখা যেতে পারে, কিরকম দেখো, আমি একটু দেখাচ্ছি। এখানে সবার মধ্যে একটা লজিক আছে কিন্তু, এই যে এখান থেকে যে কেন্দ্র এটা, তাই না, এটার নাম দেওয়া হচ্ছে ও, এ পাশ দিয়ে। তো এখান থেকে এই শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব আমরা কি লিখেছিলাম, বারবার তো তাই লিখছি, এই যে দেখো তো এখান থেকে দূরত্ব কত, এ। তো ঘুরুক, ঘুরলে অসুবিধা কি, তো ঘুরছে কি, এই দূরত্ব কি এই তো থাকবে, হ্যাঁ এই থাকবে। তাহলে এইটুকা দূরত্ব যদি এ হয়, আমরা এই এই দূরত্বটাকে মনে মনে সি ধরলাম, এই যে এইটুকা দূরত্বকে সি ধরলাম। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এইটা যদি সি হয়, এটা কি সি হবে, হ্যাঁ হবে, কেন,
কারণটা হচ্ছে আমাদের তো একেবারে রেক্টাঙ্গুলার প্রায় হাইপারাবোলা, একবারে মাঝখান দিয়ে গেছে, তার মানে এটা 45 ডিগ্রি কোণে গেছে। 45 ডিগ্রি কোণে গেলে এই পাশে দূরত্ব আর এই পাশে দূরত্ব সমান হয়, সেই দূরত্বটাকে আমরা সি ধরলাম মনে মনে। তাহলে আমরা কি এখন এখানে সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি? এই যে এটা কিন্তু আমার শীর্ষবিন্দু এ, এই যে এটা শীর্ষবিন্দু, কিন্তু এটা কিন্তু শীর্ষবিন্দু। তার মানে এইটুকা দূরত্ব এ, এইটুকা দূরত্ব কিন্তু এ, কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্বকে আমরা ছোট হাতের এ ধরি, তাই না? তাহলে এইটুকু আমি সি ধরলাম মনে মনে। এখন তাহলে এখন দেখো তো এ স্কয়ার ইজ ইকুয়াল টু সি স্কয়ার প্লাস সি স্কয়ার লেখা যায়, বা এ স্কয়ার ইজ ইকুয়াল টু 2 সি স্কয়ার, বা সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার ভাগ 2। এই যে এই এ স্কয়ার ভাগ 2 কে আমরা নতুন একটা কনস্ট্যান্ট দ্বারা প্রতিস্থাপিত করব, যার মান হচ্ছে সি। তাহলে আমরা দেখো সি লিখে সুবিধাটা কোথায়? সুবিধা আছে একটা। তাহলে আমরা লিখলাম এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে সি স্কয়ার। দেখো এ স্কয়ার ভাগ 2 ইজ ইকুয়াল টু সি স্কয়ার আমরা পেয়েছি, কিন্তু এমনি এমনি লিখি নাই, কিন্তু এ স্কয়ার ভাগ 2 ইজ ইকুয়াল টু সি স্কয়ার পেয়েছি। এই সিটা হচ্ছে এইটা। এখন তোমাকে যদি বলা হয় এই শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত, তুমি কি বলবা বলো দেখি? শীর্ষবিন্দু স্থানাঙ্ক তুমি কত বলবা এখন? বলো একজন। সি কমা সি, এই যে সি কমা সি, এটা স্থানাঙ্ক কত বলবা? মাইনাস সি কমা মাইনাস সি, মাইনাস সি কমা মাইনাস সি। তাহলে আমরা কিন্তু দুইটা জিনিস অলরেডি শিখলাম, আর বেশি যাব না, আর বেশি যাচ্ছি না, এইটুকাই অনেকখানি গেছি। এটা বইয়ের মধ্যে নাই, কোনো বইয়ের মধ্যেই নাই, তোমাদের সিলেবাসে কোনো বইয়ের মধ্যে নাই, শুধুমাত্র এইটুকা দেওয়া আছে, যেটা কিসের ইকুয়েশন। তো আমরা এইবার পেলাম যে এটার শীর্ষবিন্দু পেলাম, পরের গুলাতে এমনি বের করতে পারবা। এটা হচ্ছে একটা অধিবৃত্তের ইকুয়েশন। যাই হোক, এটা করতে অনেকটা সময় চলে গেল, তবু আমি ভাবলাম যে একটু পড়া দেওয়া উচিত, যেহেতু আমাদের বইয়ের মধ্যে আছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি স্কয়ার। তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে অঙ্কটা এখানে পরীক্ষা আসছে যে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 2, এটা তো অবশ্যই অধিবৃত্তের ইকুয়েশন, হাই প্যারাবোলা রেক্টাঙ্গুলার। এখন যদি তোমাকে বলা হয় যে এই অধিবৃত্তের শীর্ষবিন্দু কত, তুমি কিন্তু এখন বের করতে পারবা। দেখো এক্স ওয়াই ইজ ইকুয়াল তুমি কি লিখবা? সি স্কয়ার। তার মানে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু √2 এর উপর স্কয়ার লিখবো, অতএব সি ইজ ইকুয়াল টু কত পাবো? √2। শীর্ষবিন্দু কত হবে তাহলে? এই শীর্ষবিন্দু কত হবে তাহলে? √2 প্লাস মাইনাস √2 কমা হচ্ছে প্লাস মাইনাস √2, তাই না? একটা হচ্ছে √2, একটা হচ্ছে √2 এটা এইভাবে লিখলে ভালো হয় না আসলে, আর একটা হবে হচ্ছে মাইনাস √2 কমা হচ্ছে মাইনাস √2। এইভাবে না লেখাটাই ভালো, প্লাস মাইনাস মিলবে না। √2 কমা √2, মাইনাস √2 কমা মাইনাস √2, কারণ দুইটা আমার শীর্ষবিন্দু। ওকে, এই গেল, এইটুকু পর্যন্ত আমরা শিখলাম। যাই হোক, তাহলে আমরা রেক্টাঙ্গুলার হাইপারবোলাটা পড়ালাম, আর আমার এখানে নতুন কিছু আর নাই, আশা রাখছি এখানে আর নতুন কিছু নাই। ঠিক আছে, তোমাদের একটা অঙ্ক আগের ক্লাসে করাতে যে শেষ মুহূর্ত পর্যন্ত করানো যায় নাই, সময় কেটে গেছিল, এইটা কিন্তু করতে হবে বলেছিলাম। এই যে এইটা অবশ্যই করতে হবে। প্রতি ক্ষেত্রেই পরীক্ষা আসতে পারে, পরাবৃত্তের ক্ষেত্রে আসতে পারে, উপবৃত্তের ক্ষেত্রে আসতে পারে, যে ওই উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক দেওয়া থাকলে ওই পরাবৃত্তের ইকুয়েশন আমরা কিভাবে নির্ণয় করব, ওই উপবৃত্তের ইকুয়েশনটা আমরা কিভাবে নির্ণয় করব। ঠিক আছে, আমরা করতে করতে অলরেডি গেছিলাম, অর্ধেক পর্যন্ত গেছিলাম, ওই যে 4 উপকেন্দ্র পর্যন্ত গেছি। তো এই অঙ্কটা আমরা নেক্সট ক্লাসে করব। উপবৃত্ত দিয়ে বোর্ডের একটা প্রশ্নের মাধ্যমে এটা সলিউশন করে দেবো। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসছে বোর্ডে, বোর্ডে যেহেতু আসছে, উপবৃত্ততে আসছে, আবার পরাবৃত্ততে আসছে, একটু বুঝার ব্যাপার আছে, তাই না? এই জন্য এটা কিন্তু অবশ্যই করতে হবে একটু, এখন আর করাচ্ছি না। আচ্ছা, এখন অধিবৃত্তের যে প্রশ্নগুলা, আমার মনে হয় না যে একটা অঙ্ক তোমাদের করানোর দরকার আছে, মানে অধিবৃত্তে যা পড়েছি আমার মনে হয় না যে একটা অঙ্ক তোমাদের করানোর দরকার আছে। সেম সেম একেবারে উপবৃত্তে যা পড়েছি এখানে সেম সেম পড়বো। তুমি র্যান্ডমলি তুমি বাসায় চেষ্টা করো, তুমি একটা অঙ্ক পারছো না, অবশ্যই পারো, সবাই পারবা। আমি যদি একটা দেখাই, আচ্ছা এইটা দেখো, 6 নাম্বারটা যদি বলি, দেখো উপকেন্দ্র উৎকেন্দ্রিকতা নিয়ামক রেখা, এটা করাবো না, এটা বারবার করেছি। এস ফিজিক্যাল টিপিএম, এস ফিজিক্যাল টিপিএম এটা করাবো না, কিন্তু এটা পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। চিত্র আকারে আসলে আসতে পারে, বিভিন্ন আকারে আসতে পারে। এস ফিজিক্যাল টু ইপিএম। ওকে, আচ্ছা। আর এই যে দেখো তো, এটা খুবই একটা কমন প্রশ্ন, আমি বই দেখাচ্ছি তোমাদের, যে এত বক্ররেখাটির প্রকৃতি, বক্ররেখাটার প্রকৃতি বলতে বোঝাচ্ছে এটা অধিবৃত্ত, উপবৃত্ত, বৃত্ত নাকি সরল রেখা? সরল রেখা তো না, যেহেতু বক্ররেখা বলেছে। তো দেখো তো, দেখলেই বুঝতে পারবো
যে 9x² 7, আমি একটা একটা দেখাই, একটা সাজায় দেখাই, যদিও তোমাদের বারবার সাজানোটা সব জায়গায় আছে, উপবৃত্ত সাজাইছি, পরাবৃত্ত সাজাইছি, বিভিন্ন টাইপের দেওয়া থাকলে ওটাকে সাজিয়ে গুজিয়ে আমরা একটা ফরম্যাটে নিয়ে আসছি, সেরকমই একটা এখানে সাজানোর চেষ্টা করি। 9x² একটা সাজায় দেখাই, -16 y², কিন্তু কমন প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, 4 মার্কের জন্য কিন্তু আসে, 4 মার্কের জন্যই আছে। 72x বিয়োগ 32y, একটু বড় নিলাম, বিয়োগ 16 = 0। এরকম বিভিন্ন রকমের আসতে পারে, অনেক বড় বড় আসতে পারে কিন্তু, ঠিক আছে, অনেক বড় বড় আসতে পারে কিন্তু, যেখানে দেখো আরো অনেক বড় আছে। এই যে 199 64y, সাজানোর নিয়ম কি? এই বক্ররেখাটার প্রকৃতি আমি বের করতে চাচ্ছি, বুঝতেই পারছি এটা অধিবৃত্ত, না বোঝার কোনো অবকাশ নাই। x² এবং y² এর মাঝে একটা মাইনাস চিহ্ন আছে, পাশাপাশি x² এবং y² আর কিছু না, মাইনাস চিহ্ন আছে, মানে এটা একটা, ঠিক আছে, অধিবৃত্ত। সহগ সমান হলেও অধিবৃত্ত, সহগ সমান না হলেও অধিবৃত্ত, এটাতে বলেছি, এখানে কোনো ঝামেলা নাই কিন্তু, কারণ আমরা দেখেছি সহগ সমান হলে কি হতো বলো দেখি, সহগ সমান হলে তখন আমরা পেতাম হচ্ছে রেক্টাঙ্গুলার, তাই না? এই তখন কি পেতাম, সহগ যখন সমান a আর b সমান হলে কি পাইতাম, রেক্টাঙ্গুলার হাইপারাবোলা, মাত্র এটা শিখে আসলাম। ওকে, এবার দেখো আমি সাধারণ নিয়ম হচ্ছে সবগুলা চলক বাম পাশে রাখবো আর কনস্ট্যান্ট গুলা ডান পাশে পার করে দিব, এবং চলকগুলা বাম পাশে রাখার সময় একটু খেয়াল রাখবো চলকগুলা এক্স এর চলকগুলা এক্স এর সাথে, ওয়াই গুলা ওয়াই এর সাথে রাখবো। ওকে, এই যে +72x রাখলাম, -16y² -32y হচ্ছে 16। প্রথম কাজ কমপ্লিট। এবার কি করব, x² এবং y² এর লেজুর যেটা গুণ আকারে আছে সেই লেজুরটা সহগটা রাখবো না, তো 9 কমন নাও, x² মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে 8 নং 72 8x, -16 কমন নাও, y² প্লাস হচ্ছে 2y = 16, হয়ে গেছে। এই যে তারপর আমার a + b² বা a - b² রূপে সাজাবো, ভেরি সিম্পল, একবারে 6 7 এর পড়া। x² + 2 * x কত নেওয়া লাগবে, 4 নেওয়া লাগবে, +4 এর উপর স্কয়ার, -16 y² + 2 y 1 + 1 স্কয়ার কত বেশি লিখেছো সেটা একটু ডান পাশে লিখতে হবে, কত বেশি লিখেছো সেটা একটু ডান পাশে লিখতে হবে। কি বেশি লিখছি দেখো তো, 16 তো আছেই, এই যে 4 4 16 আর 9 36 +36 লিখলাম। এখানে দেখো কি বেশি লিখেছো, দেখো খেয়াল করো ভালো করে, এখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে, 1 আর 16, -16 বেশি লিখছে এখানে, এই পাশে -16 লিখতে হবে, কিন্তু মনে যেন থাকে এটা, এই পাশে যে চিহ্ন আকারে বেশি লিখছো ওই পাশে সেই চিহ্ন আকারে বেশিটা লিখবা, এই পাশে বেশিটা ওই পাশে সেম আকারে লিখবা, তাহলে আমার ঝামেলা শেষ। এই জন্য আমরা কিন্তু সিম্পলিফাইটা যেন আরো সহজ হয়, এই জন্য কিন্তু আমরা ওই পার করে দিয়েছি, কিন্তু বাম পাশে রাখলেও হইতো, কিন্তু তখন ঝামেলা বেশি পড়তা, প্লাস থাকলে মাইনাস নিতে হয়, মাইনাস থাকলে প্লাস নিতে হয়, আর এই পাশে পার করে দিলে কোনো সমস্যা নাই, কারণটা হচ্ছে এই পাশে তুমি যা বেশি লিখছো জাস্ট ওই পাশে ওইভাবেই লেখো, প্লাস এ পাশে +20 থাকলে ওই পাশে +20 বেশি লিখলাম, +20 লিখবো, এখানে মাইনাস লিখলে ওই পাশে মাইনাস লিখবো, ঝামেলা কমপ্লিট। এখন দেখো আমরা x + 4 হোল স্কয়ার -16 y + 1 হোল স্কয়ার হচ্ছে 36, তো পরের কাজ কি, 1 আনতে হবে, তাহলে x + 4 হোল স্কয়ার ভাগ হচ্ছে 9 4 36, এটা কি রে, এটা তো মিলে না রে, y + 1, হ্যাঁ কোনটা, ওটা 16 গুণ 9 144, তাই তো মিলে না কেন, 4 4 16 গুণ 9 144, হ্যাঁ 144, সরি 144, তাহলে কত হয় দেখো দেখি, ও 144 হয়, তাহলে 144, তাহলে 16 আর 9, এই তো, গুড, ভেরি গুড, এই যে ঠিক আছে। এখন দেখো তো এটাকে কার সঙ্গে তুলনা করবা, x² ভাগ a² বিয়োগ y² ভাগ b² = 1। আগেই বলছি a বড় নাকি b বড় দেখার কোনোই দরকার নাই, আমরা কি দেখবো, x² নাকি y² আগে, x² আগে, তার মানে এই অধিবৃত্তটা x অক্ষের উপর অবস্থিত, মানে r অক্ষটা x অক্ষের উপর অবস্থিত, ঠিক আছে, এরকম, এই যে এই এই এই, ঠিক আছে, বুঝতে পেরেছো, এটা কিন্তু মূল বিন্দুতে তার কেন্দ্র না। এই বলো তো কেন্দ্র কত দেখি, বলতে পারো কিনা, একবারে মুখে মুখে নৈর্ব্যক্তিক মনে করে ধরলাম তোমাকে, কেন্দ্র কত বলো? কেন্দ্র কত, চিহ্ন খালি পরিবর্তন করলে তো হয়ে যায়, এক্স এর সাথে ওয়াই এর সাথে যে লেজুর আছে লেজুরের চিহ্ন পরিবর্তন করলে হয়ে যায়, তাহলে -4 -1 হবে কেন্দ্র, -4 -1 হবে কেন্দ্র, কিন্তু ঠিক আছে, তাহলে কেন্দ্রটা হবে -4 -1, তাহলে বের করার নিয়ম তো আমরা জানি,
বের করার নিয়ম যে জানি আমরা, তাই না? এখানে x ইকুয়াল টু পেলাম হচ্ছে x+4, y ইকুয়াল টু পেলাম হচ্ছে y+1। গত ক্লাসে অলরেডি করেছি, যদি আরেকবার দেখাতে চাই দেখাই। x ইকুয়াল টু হচ্ছে x+4 আর y ইকুয়াল টু পাইছি y+1 আর a স্কয়ার ইকুয়াল টু কত 16, b স্কয়ার ইকুয়াল টু 9, a স্কয়ার 16 বা a ইকুয়াল টু 4, b স্কয়ার ইকুয়াল টু 9 বা b ইকুয়াল টু হচ্ছে 3। প্লাস মাইনাস দিব না, গত ক্লাসে বলেছি, আজকে আবারো বলছি, a এর মান বা b এর মান যখন এখানে বের করবে প্লাস মাইনাস অবশ্যই দিব না। যখন আমরা স্থানাঙ্ক লিখবো, যখন আমরা সমীকরণ, তখন তো আমরা প্লাস মাইনাস দিচ্ছি, ঠিক আছে? এটা জাস্ট দূরত্ব কিন্তু, ঠিক আছে? এখন আমি কেন্দ্র বের করব। কেন্দ্র কত জানি আমরা, জেনারেলটা স্ট্যান্ডার্ড কেন্দ্র কত 0 0। তার মানে কি x এর মান 0, y এর মান 0, যে x ইকুয়াল টু 0, y এর মান 0 বের করব আমরা। x+4 ইকুয়াল টু 0, y+1 ইকুয়াল টু 0 বা y ইকুয়াল টু -1, x ইকুয়াল টু -4। উপকেন্দ্র সব পারবো আমরা, উপকেন্দ্রে প্লাস মাইনাস এই কমা 0। দেখো উপবৃত্ত হয়ে গেছে, অধিবৃত্ত নিয়ে কারো ঝামেলা করার আসলে নাই। এখানে দুটা জিনিস খালি এক্সট্রা, অসীম তট রেখা আর আয়তাকার অধিবৃত্ত, ঠিক আছে? আয়তাকার অধিবৃত্ত পরীক্ষায় তেমন আসে না, জাস্ট তোমাদের এটা শিখানোর জন্য আমি খালি দেখাইছি এটা, যে একটা অক্ষকে বা রোটেট করলে, বিন্দুকে রোটেট করলে বা একটা গ্রাফকে রোটেট করলে ওই ইকুয়েশনটার ফর্মটা কি হবে সেটা দেখানোর জন্যই দেখাইছি। এটা শুধুমাত্র এই ক্ষেত্রেই লাগবে বিষয়টা এরকম না, যে কোনো ক্ষেত্রেই তোমার লাগতে পারে, এই জন্য আমি এটা দেখালাম আর কি, ঠিক আছে? এটা মনে আগে দেখাইছিলাম না, যার কারণে আমার হয়তো বা দেখাতে চেয়েছি ভুলে গেছি, যার কারণে এটা দেখালাম। ওকে, আজকে থাক, বাদ বাদ বাকি সব পারবা, সেম অঙ্ক। একটা হচ্ছে দেখো, এই যে উৎকেন্দ্রিকতা এত, নিয়ামক রেখার দূরত্ব এত, উৎকেন্দ্রিকতা এত, নিয়ামক রেখার দূরত্ব এত, সেম অঙ্ক গত ক্লাসে যেটা করাইছি, কোনো অমিল পাবা না, সেম সেম। কারণ এগুলো এই যে উনবন্ধী অক্ষ, উনবন্ধী মানে কিন্তু বি, আর আর মানে কিন্তু এ। উনবন্ধী অক্ষের দৈর্ঘ্য 24, উপকেন্দ্র দেওয়া আছে, সিম বিভিন্ন কন্ডিশন দেওয়া আছে, ঠিক আছে? এই এখানে কিছু নাই আর। অসীম তট রেখা গেলে খুবই ইম্পর্টেন্ট, দেখো ভর্তি পরীক্ষায় খুবই আসে অসীম তট রেখার সমীকরণ গুলা, 8 এর 1 2 3 4 5 সবগুলো করে ফেলবা, ঠিক আছে? ওকে, আর স্পর্শকের সমীকরণ আর করাবো না, কারণ আগেই বলেছি স্পর্শকের সমীকরণ দুনিয়ার যতগুলো স্পর্শক আছে সবগুলো সমীকরণ বের করার নিয়ম একই, ওই যেটা আমরা ক্যালকুলাসে পড়ে আসছি। তো আজকে এই পর্যন্ত থাক, তোমরা একটু বাসায় সুন্দরভাবে, আমি আর একটা ক্লাস নিব ওই সৃজনশীলের উপর, ওই যে ওই যেটা করাতে চাইলাম ওটা করাবো, আরো বিভিন্ন রকম টাইপের একটু পেঁচানো গোছানো দু একটা প্রবলেম করাবো, কালকেই করাবো। কালকে করালে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টারটা শেষ হওয়া মানে বুঝছো, এই চ্যাপ্টারটা শেষ হওয়া মানে একটা গ্রুপ শেষ হওয়া, কারণ এই গ্রুপ থেকে তোমরা ম্যাক্সিমাম অ্যান্সার করবা দুইটা প্রশ্নের, মানে চারটা গ্রুপ তোমাদের গণিত পরীক্ষার চারটা গ্রুপ, ফার্স্ট পার্টের দুটা গ্রুপ থাকে আর সেকেন্ড পার্টের দুটা গ্রুপ থাকে, তার মধ্যে একটা গ্রুপ খালি কণিক। মনে করো গতিবিদ্যা স্থিতিবিদ্যা আনসার করো না তোমরা, 90টা নৈর্ব্যক্তিক করাইছিলাম, ওই 90টা নৈর্ব্যক্তিক করে ফেলো স্থিতিবিদ্যা গতিবিদ্যার, 7টা থেকে 8টা কমন পেয়ে যাবো ওখান থেকেই। বাই।